প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম পত্র। আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনীর 22 নম্বর অঙ্ক সমাধান করব। উদ্দীপকটি হলো, সেনকো জুয়েলার্স বর্তমানে ঢাকায় 3টি শাখার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। 2019 সালের জুন মাসে প্রতিষ্ঠানটিতে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। 2019 জুন 1 ব্যাংক থেকে ঋণ গ্রহণ 1 লাখ টাকা। জুন 2 নতুন ফরমায়েশ পাওয়ার কারণে 50,000 টাকার স্বর্ণ ক্রয় করা হলো। জুন 9 নিউ গোল্ড হাউস এর নিকট হতে আরো 1 লাখ টাকার তৈরি গহনা ক্রয়, যার 70% নগদে পরিশোধ করা হলো। জুন 12 মণিমালা জুয়েলার্সের নিকট 1 লাখ টাকার তৈরি গহনা বিক্রয়, যার 40% ধারে। জুন 14 30,000 টাকার দেনা পরিশোধ এবং 20,000 টাকার পাওনা আদায়। জুন 25 অনাদায়ী পাওনা ধার্য করা হলো 5,000 টাকা। জুন 31 দোকান ভাড়া পরিশোধ 5,000 টাকা। প্রশ্ন ক, নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন খ, প্রতিষ্ঠানের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবির পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন ক, জুন মাসের জন্য একটি আয় বিবরণী তৈরি করো। আমরা এখন ক প্রশ্নের সমাধান করব। নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। তো জুন প্রাপ্য হিসাবটা তৈরি হয় ধারে বিক্রয়ের মাধ্যমে। তাহলে এখন জুন 12 ধারে বিক্রি করা হয়েছিল, অর্থাৎ 1 লাখ টাকা বিক্রয় করা হয়েছিল, যার 40% ধারে 40,000 টাকা। জুন 14 তারিখে পাওনা টাকা আদায়, অর্থাৎ ধারে বিক্রয়ের ফলে যে পাওনা হয়েছিল সেই পাওনা আদায় হয়েছে 20,000। তাহলে প্রাপ্য হিসাব 20,000 টাকা কমে যাবে, থাকবে 20,000। এইখান থেকে আবার 25 তারিখে বলছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো 5,000। তাহলে অনাদায়ী পাওনা মানে এই টাকা আর কোনোদিন আদায় হবে না, অর্থাৎ খারাপ ঋণ। অনাদায়ী পাওনা 5,000 টাকা বাদ দিলে থাকতেছে 15,000 টাকা। এটাই নিট প্রাপ্য হিসাব। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। প্রতিষ্ঠানের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবির পরিমাণ নির্ণয়। এখন তৃতীয় পক্ষের দাবি বলতে এখানে দায়কে বোঝানো হচ্ছে, অর্থাৎ চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এই দুইটা দায়কে একত্র করে দায় একত্র করলে এটা হবে তৃতীয় পক্ষের দাবি। তো আমরা এখানে দেখি জুন 1 তারিখে বলছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছিল 1 লাখ টাকা, আর এটা দীর্ঘমেয়াদী দায়। আর বাকিতে ক্রয়, অর্থাৎ 1 লাখ টাকা ক্রয় করা হয়েছিল, যার 70% নগদে পরিশোধ করছে, আর 30% বাকিতে। আর 30% হলো পাওনাদার বা প্রদেয় হিসাব, এই 30,000 টাকা। মোট 1,30,000। এর মধ্যে থেকে 14 তারিখে দেনা পরিশোধ, অর্থাৎ যে ধারে ক্রয় করা হয়েছিল এর মধ্যে 30,000 টাকা পরিশোধ করা হয়েছে। পরিশোধ করা হলে আর বাকি থাকে 1 লাখ টাকা। এটাই তৃতীয় পক্ষের দাবি। এই তৃতীয় পক্ষের দাবি হলো 1 লাখ টাকা। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব। সেনকো জুয়েলার্সের আয় বিবরণী, অর্থাৎ আয় বিবরণীর মাধ্যমে আমাদের নিট লাভটা নির্ণয় করতে হবে। এখানে প্রথমে আয় নিতে হবে, আয় সমূহ, অর্থাৎ আয় বিবরণী তৈরি করতে হয়, আয় থেকে ব্যয় বাদ দিতে হয়। তাহলে প্রথমে আমরা আয়গুলো নেই, আয় সমূহ। এখানে একটাই আয় আছে, যেটা গহনা বিক্রি করা হয়েছে 1 লাখ টাকা। আর ব্যয়গুলো আমরা দেখি। ব্যয় হলো, যেহেতু এখানে জুয়েলার্সের ব্যবসা, তাহলে স্বর্ণটা হলো তার পণ্য। তাহলে স্বর্ণ ক্রয় 50,000 টাকা, আর তৈরি গহনা ক্রয় 1 লাখ টাকা। অনাদায়ী পাওনা 5,000 টাকা, আর দোকান ভাড়া 5,000 টাকা। মোট 1,60,000 টাকা ব্যয় হয়েছে। আয় 1 লাখ টাকা, ব্যয় 1,60,000 টাকা। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে এখানে আমাদের ক্ষতি হচ্ছে 60,000 টাকা, অর্থাৎ এটা নিট ক্ষতি। সেনকো জুয়েলার্সের এখানে নিট ক্ষতি হয়েছে 60,000 টাকা। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।